লাইভ শেয়ার করলে তাহলে আরো বেশি সবাই দেখতে পাবে। ঠিক আছে, চলো প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্নটি WBCS প্রিলি 2017-তে এসছে। অপশনগুলো দেখে নাও, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, শাহনওয়াজ খান, ক্যাপ্টেন মোহন সিং। তাড়াতাড়ি কমেন্ট করো যে এটার সঠিক অ্যান্সার কি হবে। খুব বেশি সময় আমি ব্যয় করতে পারবো না, কারণ অলরেডি টেকনিক্যাল ইস্যুতে আমাদের 10 মিনিট সময় চলে গেছে। হ্যাঁ, স্টার্ট করে দিয়েছে আরজু খান, সোলালি হাসদা, হ্যালো দিদি। আচ্ছা, শুভম ঘোষ এ, নিলয় ঘোষ বি বলছে, মৌমিতা মান্ডি এ বলছে, রিমি বৈদ্য এ বলছে, পূজা বাগ এ বলছে। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, ভালো করে কোয়েশ্চেনটা বারবার পড়বে, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিল? ঠিক আছে, স্মৃতি চক্রবর্তী এ বলছে, বাপন দাস বি, পূজা বাগ এ, নিলয় এ, বিমান ঘোষ বি, শ্রীলেখা চক্রবর্তী এ, অরিন্দম পাল ডি, পূজা মল্লিক বি, গার্গী ব্যানার্জি এ, আচ্ছা বিমান ঘোষ, রাসবিহারী বসু 1942-এ। আচ্ছা, জয়িতা বি, জয় ভৌমিক বি। আচ্ছা, আর সময় দেয়া যাবে না। আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন বি। যারা বলেছো বি, একদম সঠিক অ্যান্সার। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাসবিহারী বসু। ঠিক আছে, আর এখানে ক্যাপ্টেন মোহন সিং, যিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম যে কমান্ডার ইন চিফ বা সেনাপতি, তিনি ছিলেন। এবং আজাদ হিন্দ ফৌজের পরবর্তীকালে 1943-এ যিনি আসছেন তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু। আর শাহনওয়াজ খান অবশ্যই, এনার কিন্তু লালকেল্লায় বিচার হয়েছিল যখন আজাদ হিন্দ ফৌজের বিচার হয়েছিল। চলো একটু দেখে নিই। 1942-এর 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করছেন এবং এটি সেনাপতি হচ্ছেন ক্যাপ্টেন মোহন সিং। ঐক্য, আত্মবিশ্বাস এবং আত্মোৎসর্গ, এই তিনটি ছিল আজাদ হিন্দ ফৌজের আদর্শ। চলো পরের প্রশ্নে চলে যাই। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? WB অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস প্রিলিতে এসছে কোয়েশ্চেনটা 2021-এ। অপশনগুলো দেখে নাও, মোহাম্মদ ইকবাল, চন্দ্রশেখর আজাদ, মুন্সি প্রেমচাঁদ, কোনোটাই নয়। 2 নম্বর প্রশ্নে চলে গেছি, দেখি কে কে রিপ্লাই করছে। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? একটু তাড়াতাড়ি রিপ্লাই করবে তোমরা। স্নেহা দাস এ, আরজু খান বি, জয় ভৌমিক এ, রিমি বৈদ্য এ, শুভম ঘোষ এ, জয়িতা ভৌমিক এ, জয় ভৌমিক এ, গার্গী ব্যানার্জি এ, তরি মিনি ব্লগ এ, পূজা মল্লিক এ, শ্রীলেখা চক্রবর্তী এ। সবাই এ বেশিরভাগ অ্যান্সার দিচ্ছে। শিল্পা দাসদেব এ, মৌমিতা মান্ডি এ, সুমিত এ, সুপ্রিয়া ঘোষ, খুব ভালো, থ্যাংক ইউ সুপ্রিয়া দি। শুভম ঘোষ এ, সমর্পিতা ঘোষ এ। ঠিক আছে, চলো মোটামুটি সবাই এর উত্তর দিয়েছে এ। হ্যাঁ, অবশ্যই এর উত্তর হবে অপশন এ, মোহাম্মদ ইকবাল। চলো মোহাম্মদ ইকবাল সম্পর্কে একটু দেখে নিই। 1930-এর মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্বে ছিলেন মোহাম্মদ ইকবাল। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব নিয়ে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছিলেন। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নের কোন তারিখে জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে মধ্যরাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন? প্রশ্নটি CPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2008-এ এসছে। দেখো, 31শে ডিসেম্বর 1929, 26শে জানুয়ারি 1930, 31শে ডিসেম্বর 1931, 26শে জানুয়ারি 1933। অপশানগুলো খুব ভালো করে তোমরা পড়ো এবং তার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো খুব তাড়াতাড়ি। আচ্ছা, আরজু খান বলছো ম্যাম গ্রিন কালারের জন্য অ্যান্সারগুলো ভালোভাবে বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো মুখে বলে দিচ্ছি, একটু ভালো করে শোনার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। আশা করছি অসুবিধা হবে না। আমি কি অপশনগুলো আরেকবার বলবো?
দেখো নিম্নের কোন তারিখে জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে মধ্যরাতে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন? অপশনগুলো বলে দিই, 31শে ডিসেম্বর 1929, 26শে জানুয়ারি 1930, 31শে ডিসেম্বর 1931, 26শে জানুয়ারি 1933। এইগুলো অপশন। আচ্ছা আরজু খান বলছো 2 নম্বর কোয়েশ্চেন, আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেন এ বলেছো। আচ্ছা কোয়েশ্চেন নাম্বারটা একটু তোমরা উল্লেখ করে দেবে, হয়তো টেকনিক্যাল ইস্যুতে বা ইন্টারনেট কানেকশনের সমস্যার জন্য তোমাদের মানে পরে যেতে পারে, লাইভটা একটু পরে স্ট্রিমিং হতে পারে, সেই জন্য কোয়েশ্চেনের যে নাম্বারটা সেটা তোমরা মেনশন করে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা তুমি তো বলছো এ, গার্গী ব্যানার্জি এ। আচ্ছা আর নিম্নের কোন তারিখে জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে মধ্যরাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন? শ্রীলেখা চক্রবর্তী এ, শুভঙ্কর বিশ্বাস বলছে 1930-এ, স্নেহা দাস বলছো এ, শ্রীলেখা চক্রবর্তী এ, সোনালী হাসদা এ, অরিদ্রা বিশ্বাস ম্যাম এ। অরিদ্রা তুমি দেখছো, থ্যাংক ইউ তার জন্য। অরিদ্রা আমার স্কুলে ক্লাস 10-এর ছাত্রী। আচ্ছা বিমান ঘোষ এ, সাত্বিকী এ, শুভম ঘোষ এ, রিমি বৈদ্য এ, পূজা বাগ এ, পূজা মল্লিক এ, অরিজিৎ হালদার বলছে বি, তন্দ্রিমা রয় এ, অরিদ্রা বিশ্বাস 3-এর এ ম্যাম, অর্পিতা ঘোষ এ, বাপন দাস বি, অতনু রাউত এ, সৃজিতা ভৌমিক এ। আচ্ছা আচ্ছা চলো এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। নিম্নের কোন তারিখে জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে মধ্যরাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করেন? উত্তরটি হবে 31শে ডিসেম্বর 1929। ঠিক আছে, দেখো এটি ছিল কংগ্রেসের লাহোর অধিবেশন, যেখানে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, পূর্ণ স্বরাজের দাবি উঠেছে, বহুবার কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি এসেছে। 1930-এর 26শে জানুয়ারিকে এইখানেই পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ হয়, অর্থাৎ যতদিন না পর্যন্ত ভারতের স্বাধীনতা আসবে ততদিন পর্যন্ত এই দিনটিকেই পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাই। 1904 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর কোন বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করেছিল? দেখো অপশনগুলো দেখে নাও, এ হচ্ছে অভিনব ভারত, বি হচ্ছে স্বদেশী, সি হচ্ছে নবযুগ, আর ডি হচ্ছে আর্যভট্ট। বিনায়ক দামোদর সাভারকর নিম্নের কোন বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করেছিল? একটুখানি তোমরা উত্তর দেবে তাড়াতাড়ি, তাহলে পরের প্রশ্নে আমি যেতে পারবো। আচ্ছা তরি মিনি ব্লগ বলছে এ, তুষার মণ্ডল এ, তরি মিনি ব্লগ এ, বিপাশা দত্ত এ ম্যাম, গোবিন্দ মণ্ডল বলছে ম্যাম এ, জয় ভৌমিক 4-এর এ, কুন্তল মণ্ডল বলছে এ, অ্যাসপিরেন্ট রঞ্জিত বলছে এ, তুষার মণ্ডল বলছে এ, বিমান ঘোষ 4-এর এ, কেয়া নাথ 4-এর অ্যান্সার হচ্ছে এ, পিসি ক্রিয়েশন বলছে এ, বাপন দাস 4-এর এ, জয়িতা ভৌমিক বলছে 4-এর এ, শুভম ঘোষ বলছে এ, শ্রীলেখা চক্রবর্তী বলছে 4-এর এ, তন্দ্রিমা রয় বলছে 4-এর এ, পূজা বাগ 4-এর এ, দেবস্মিতা এ, তুষার মণ্ডল এ, রিমি বৈদ্য এ, স্মৃতি চক্রবর্তী এ। আচ্ছা বেশিরভাগটাই বলছে এ, হ্যাঁ একদম সঠিক উত্তর। বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত প্রতিষ্ঠা করছে 1904 খ্রিস্টাব্দে, এবং এই অভিনব ভারত তার ভাইয়ের সাথে মিলে প্রতিষ্ঠা করছে গণেশ সাভারকর যে ছিলেন। দেখো 1899 খ্রিস্টাব্দে সাভারকর মিত্রমেলা নামে একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করছেন। এই মিত্রমেলার পরবর্তীকালে 1904-এ নাম হচ্ছে মিত্রমেলা, এই 1904-এ এর নাম হচ্ছে অভিনব ভারত। ঠিক আছে, মিত্রমেলার নাম হচ্ছে অভিনব ভারত। সরি এখানে একটু ভুল লেখা আছে, তোমরা একটুখানি এটা ইয়ে করো, এটা হবে অভিনব ভারত। ঠিক আছে, এই মিত্রমেলার নামই হচ্ছে অভিনব ভারত।
চলো পরের প্রশ্নে চলে যাই। কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম জড়িত? প্রশ্নটি দেখো এসএসসি সিজিএল টিয়ার 1 2015 এসছে। অপশন এ কাকরি ষড়যন্ত্র মামলা, অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা, অপশন সি মিরাট ষড়যন্ত্র মামলা, অপশন ডি আলিপুর ষড়যন্ত্র মামলা। কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম জড়িত রয়েছে? একটুখানি তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তোমরা। কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম জড়িত রয়েছে? কুন্তল মণ্ডল বলছে ফার্স্ট করানোর চেষ্টা করছি, ফার্স্ট করানোর। কুন্তল মণ্ডল বলছে সি। কিসের অ্যান্সার দিচ্ছ কুন্তল একটু বলো? 5 নম্বর কোশ্চেনের কি? শ্রীলেখা চক্রবর্তী বলছে 5-এর ডি আলিপুর ষড়যন্ত্র মামলা। আচ্ছা, জয় ভৌমিক ডি, কুন্তল মণ্ডল সি, অ্যাসপিরেন্ট রঞ্জিত 5-এর ডি, বাপন দাস 5 লিখছো বুঝতে পারছি না। আচ্ছা হ্যাঁ 5। তুষার মণ্ডল ডি, রিমি বৈদ্য ডি, সুমিত ডি, অরিজিৎ হালদার ডি, স্মৃতি চক্রবর্তী ডি, কেয়ানাথ 5-এর সি, পূজা মল্লিক ডি, বাপন দাস ডি, মৌমিতা মান্ডি ডি, সাত্বিকী ডি, গার্গী ব্যানার্জি ডি 5-এর ডি। আচ্ছা 1908-এর 18ই এপ্রিল অরবিন্দ ঘোষ। আচ্ছা শুভম ঘোষ ডি, অরিদ্রা 5-এর ডি, তন্দ্রিমা রয় 5-এর ডি, কুন্তল মণ্ডল 5-এর সি। মিরাট ষড়যন্ত্র মামলা বলছো কুন্তল, গোবিন্দ মণ্ডল ডি। বেশিরভাগ অ্যান্সার আমি ডি পাচ্ছি। কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম জড়িত রয়েছে? বেশিরভাগটাই সঠিক অ্যান্সার দিয়েছো। অপশন ডি আলিপুর ষড়যন্ত্র মামলা। চলো এই সম্পর্কিত একটু তথ্য দেখে নি। দেখো আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 খ্রিস্টাব্দে শুরু হচ্ছে। অরবিন্দ ঘোষ, বারিন্দ ঘোষ সহ অনেকের বিরুদ্ধে মামলা শুরু হচ্ছে এবং চিত্তরঞ্জন দাসের ঐকান্তিক প্রচেষ্টায় অরবিন্দ ঘোষ মুক্তি পাচ্ছে। বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখের এই মামলাতে, আলিপুর ষড়যন্ত্র মামলাতে দ্বীপান্তর হচ্ছে। ঠিক আছে, এবং অরবিন্দ ঘোষ পরবর্তীকালে অ্যাজ এ সেন্ট তিনি বিশেষ নাম করছেন, মানে খ্যাতি অর্জন করছেন। আচ্ছা এবার 6-এর প্রশ্নটায় চলে আসি। দেখো কারাগার থেকে গভর্নরকে লিখেছিলেন ব্যক্তি মারা যাবে কিন্তু জাতি বেঁচে যাবে, আজ আমার অবশ্যই মৃত্যু হবে কিন্তু ভারতীয়রা স্বাধীনতা অর্জন করবে, এ কথা কে বলেছেন? দেখো অপশনগুলো দেখে নাও। এ যতীন দাস, বি ভগৎ সিং, সি সুভাষ বসু এবং ডি রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, চেষ্টা করবে একটু তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার, আমি তাহলে তাড়াতাড়ি করাতে পারবো। কারাগার থেকে গভর্নরকে লিখেছিলেন ব্যক্তি মারা যাবে কিন্তু জাতি বেঁচে যাবে। দেখো স্বাধীনতা নিয়ে কি বিরাট একটা উক্তি। এই ভদ্রলোক, তোমাদেরকে একটু হিন্ট দিই, এই ভদ্রলোক যখন মারা যান এবং তার মৃতদেহ যখন কলকাতায় ঢোকে, তখন কলকাতায় প্রায় 2 লক্ষ মানুষ কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত তার মৃতদেহ নিয়ে গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটক, সেই নাটকের রিহার্সাল পর্যন্ত বন্ধ রেখেছিলেন তার মৃত্যুতে এবং তার অনশনের ফলে। একটু হিন্ট দিলাম, আশা করছি তোমরা অ্যান্সার দিতে পারবে। তোমরা খুব ভালো অ্যান্সার দিচ্ছ, আমি মানে খুবই আপ্লুত এত সুন্দর অ্যান্সার পাওয়ার জন্য। কুন্তল অনেক ইমোজি পাঠাচ্ছ। আচ্ছা কুন্তল মণ্ডল বলছো এ, বিমান ঘোষ বলছো বি, স্নেহা দাস 6-এর এ, রামকৃষ্ণ দা বলছে ইনফরমেটিভ অ্যান্ড ওয়েল এক্সপ্লেন্ড। ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। শুভম ঘোষ বি, শুভঙ্কর বিশ্বাস বি, প্রিয়া মণ্ডল বি, আরজু খান 6-এর বি বলছো, মৌমিতা মান্ডি বি, মিঠুন চৌধুরী ভালো লাগছে ম্যাম থ্যাংক ইউ, বিপাশা ঘোষ এ, বিপাশা দত্ত সরি বি বলছো, বিমান ঘোষ এ, বাপন দাস বি, তরি মিনি ব্লক বি, সোনালী হাসদা বি, পূজাবাগ বি, বিমান ঘোষ এ, দীপঙ্কর দা থ্যাংক ইউ এ বলছো দীপঙ্কর দা, অ্যাসপিরেন্ট রঞ্জিত 6-এর এ, শুভম ঘোষ বলছো ভগৎ সিং, গোবিন্দ মণ্ডল 6-এর বি। আর কয়েকটা আমি নেব কমেন্টস, হিন্টস দেওয়াতে সুবিধা হলো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার থেকে হিন্টস দেওয়ার চেষ্টা করব। শ্রীলেখা চক্রবর্তী 6-এর এ, সাত্বিকী 6-এর এ, শুভঙ্কর বিশ্বাস বি বলছো। আচ্ছা তরি মিনি ব্লক বলছো 6-এর বি, গার্গী ব্যানার্জি এ, কুন্তল মণ্ডল বলছো 6-এর এ, সৃজিতা ভৌমিক বলছো 6-এর এ। আচ্ছা আমি অ্যান্সারটা এবার বলে দিই, নাহলে সবাই
মনক্ষুণ্ণ হবে। দেখো এর অ্যান্সার হবে অপশন এ, বিপ্লবী যতীন দাস। ঠিক আছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য বিপ্লবী যতীন দাস, যিনি লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হচ্ছেন এবং গ্রেপ্তার হওয়ার পর 63 দিন অনশন করছেন এবং 64 দিনের দিন তিনি মৃত্যুবরণ করছেন। তোমরা নিশ্চয়ই জানো কলকাতায় একটি মেট্রো স্টেশন আছে যতীন দাস পার্ক। চলো পরের প্রশ্নে চলে যাই। ভগৎ সিং এর সঙ্গে নিম্নের কোন ব্যক্তি 1929-এ পাবলিক সেফটি বিলের প্রতিবাদে বিধানসভায় বোমা নিক্ষেপ করেন? প্রশ্নটি WBCS মেন 2017-তে এসছে। দেখো অপশনগুলো দেখে নাও। চন্দ্রশেখর আজাদ, অপশন বি বটুকেশ্বর দত্ত, অপশন সি রাজগুরু এবং অপশন ডি সুভাষচন্দ্র বসু। চলো অ্যান্সার দিতে থাকো তোমরা। শুভম ঘোষ বলছো যতীন দাস, হ্যাঁ যতীন দাস, আমি অ্যান্সার বলে দিলাম। অর্পিতা ঘোষ এ, পূজা মল্লিক এ। ভগৎ সিং এর সঙ্গে নিম্নের কোন ব্যক্তি পাবলিক সেফটি বিলের প্রতিবাদে বিধানসভায় বোমা নিক্ষেপ করছেন? বিধানসভায় বোমা নিক্ষেপ করছেন, একটুখানি অ্যান্সারটা তাড়াতাড়ি দেবে। মৌমিতা মান্ডি এ, কুন্তল মণ্ডল সি, জয় ভৌমিক বি, বিমান ঘোষ বি। ভগৎ সিং এর সঙ্গে নিম্নের কোন ব্যক্তি 1929-এ পাবলিক সেফটি বিলের প্রতিবাদে বিধানসভায় বোমা নিক্ষেপ করেন? আচ্ছা, পূজা মল্লিক 7 বি বলছো, দেবস্মিতা পাল বি বলছো, শুভঙ্কর বিশ্বাস বি, বিমান ঘোষ বি, কেয়ানাথ বি। আচ্ছা অনেকেই বি বলছে, সাত্বিকী ঘোষ, স্নেহা দাস বি, বিপাশা দত্ত বি, মৌমিতা মান্ডি বি। আচ্ছা রিমি বি বলছো, শ্রীলেখা চক্রবর্তী, তুষার মণ্ডল, সবাই মোটামুটি বি বলছে। আচ্ছা দেখা যাক, আর কয়েকটা অ্যান্সার নিই। অর্পিতা ঘোষ বি, তরি মিনি ব্লগ বি। আচ্ছা গার্গী ব্যানার্জি বি। ভগৎ সিং এর সঙ্গে নিম্নের কোন ব্যক্তি পাবলিক সেফটি বিলের প্রতিবাদে বিধানসভায় বোমা নিক্ষেপ করছেন? হ্যাঁ অপশন বি হবে, বটুকেশ্বর দত্ত। দেখো ভগৎ সিং এর সহকারী বটুকেশ্বর দত্ত দুটো বিল, একটা হচ্ছে পাবলিক সেফটি বিল যেটা হচ্ছে জননিরাপত্তা বিল, এবং শিল্প বিরোধ বিল, এর প্রতিবাদে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করছেন। এরপরই লাহোরের একটি গোপন বোমা তৈরির কেন্দ্রের সন্ধান পাওয়া যাচ্ছে এবং শুরু হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা 1929। এটা কিন্তু দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা। তার আগে 1915-তে একটা প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল, যে লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিল রাসবিহারী বসু। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। কোন আন্দোলন চলাকালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা অভিযানের ঘটনাটি ঘটে? প্রশ্নটি এসছে WBCS মেন 2016-তে। অপশনগুলো দেখে নাও। অসহযোগ আন্দোলন, বি বারদৌলি সত্যাগ্রহ, অপশন সি আইন অমান্য আন্দোলন এবং অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। কোন আন্দোলন চলাকালে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের ঘটনাটি ঘটে বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? এর জন্য তোমাদের জানা প্রয়োজন যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনটি কবে হয়েছিল, আর বাকি আন্দোলনগুলো তো খুবই বিখ্যাত আন্দোলন ভারতবর্ষের, সেই আন্দোলনগুলো তোমরা আশা করছি মনেই আছে তোমাদের সালগুলো। আচ্ছা বিমান ঘোষ অপশন সি বলছো, জয় ভৌমিক সি, দীপঙ্কর প্রধান 1930। আচ্ছা দাদা থ্যাংক ইউ আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য। শ্রীলেখা চক্রবর্তী 8 সি, বিমান ঘোষ সি, পূজা মল্লিক সি, শুভম ঘোষ সি, তরি মিনি ব্লগ বলছে খুব ভালো হচ্ছে ক্লাসটা, থ্যাংক ইউ তরি, আমাদের সাথে থেকো এবং তার সাথে তোমরা চেষ্টা করো লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করার। শেয়ার করলে আরও বেশি লোকের কাছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পৌঁছাবে। পূজা বাগ বলছো সি, স্নেহা দাস বলছো সি, কেয়ানাথ সি, মৌমিতা মান্ডি সি, সাত্বিকী সি, তরি মিনি ব্লগ সি, কেয়ানাথ 1930, গোবিন্দ মণ্ডল সি, দেবস্মিতা পাল সি। আচ্ছা অনেকেই সি বলেছে, চলো আমি উত্তরটা নিচ্ছি। এটা হবে অবশ্যই আইন অমান্য আন্দোলন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কিন্তু এই সময়ই হচ্ছে। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930-এ আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930-এর 18ই এপ্রিল। দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল কার নেতৃত্বে? না বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে। সূর্য সেনের ফাঁসি হচ্ছে 1934-এর 12ই জানুয়ারি। এই সূর্য সেনের সঙ্গে কিন্তু
তার যে সঙ্গী তারকেশ্বর দস্তিদার, তারও ফাঁসি হয়েছিল। তোমরা স্বাধীনতার আমাদের যে স্বাধীনতা দিবস তার আগের দিন শুনলে তোমাদের হয়তো রোমাঞ্চ লাগবে যে এই সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার তাদের দুজনকে ফাঁসি দেওয়ার আগে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের গোটা দেহের হাড় ভেঙে দেওয়া হয়েছিল এবং দাঁতও ভেঙে দেওয়া হয়েছিল এবং অর্ধমৃত অবস্থায় তাদের দুজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির মঞ্চে। এবং শুধু তাই নয়, তাদের দেহ কিন্তু তাদের পরিবারের কাছে দেওয়া হয়নি। তাদের দেহ একটি জাহাজে করে নিয়ে যাওয়া হয়েছিল বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মাঝখানে। সেখানে তাদের বুকে একটি লোহার ভারী কিছু দিয়ে তাদের দেহটাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের একটু মানে কি বলবো বিপ্লবের ঝলক, যেটা বলতে গেলে হয়তো চোখে জল চলে আসে। ঠিক আছে, তো এই স্বাধীনতাকে তোমরা সেইভাবেই ব্যবহার করো স্বাধীন দেশের সচেতন নাগরিক হিসেবে। চলো পরের প্রশ্নে চলে যাই। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। কবিতাটির রচয়িতাকে? অপশন এ মোহাম্মদ ইকবাল, অপশন বি হজরত মোহানি, অপশন সি জোশ মালিহাবাদী, অপশন ডি বিসমিল আজিমাবাদী। উত্তর দিতে থাকো। বিমান ঘোষ, মাস্টার দা সূর্য সেন, একদম মাস্টার দা সূর্য সেন ভারতীয় বিপ্লবের একদম জ্বলন্ত প্রতীক। মাস্টার দা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক। আচ্ছা, 9 উত্তর দিচ্ছ অপশন এ মোহাম্মদ ইকবাল, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ। কুন্তল ঘোষ বলছো বি। আচ্ছা, শুভম ঘোষ, হ্যাঁ মর্মান্তিক ঘটনা, একদম মর্মান্তিক ঘটনা। এর থেকেও আরো মর্মান্তিক ঘটনার মাধ্যমেই আমাদের স্বাধীনতা এসেছিল। এক ফোঁটা রক্ত নয়, হয়তো কয়েকটা নদী তৈরি হয়ে যাবে, এতটাই রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসছে। বাপন দাস 9 এ, রিমি বৈদ্য বলছো ডি বিসমিল আজিমাবাদী। অরিদ্রা বিশ্বাস বলছো 8 সি ম্যাম, হ্যাঁ বাপন দাস 9 ডি, শ্রীলেখা চক্রবর্তী 9 ডি, রিমি বৈদ্য বলছো 9 ডি, স্নেহা দাস 9 ডি, গোবিন্দ মণ্ডল 9 সি, পূজা মল্লিক 9 ডি, গার্গী ব্যানার্জি বলছো 9 ডি, বিসমি সোনালী হাসদা বলছো 9 ডি। সৃজিতা ভৌমিক বলছো 9 ডি, পূজা বাগ বলছো 9 ডি, সাত্বিকি বলছো 9 ডি। হ্যাঁ অনেকেই 9 ডি বলছো, একদম ঠিক। সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ, এটি লিখছেন বিসমিল আজিমাবাদী। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন উর্দু দেশাত্মবোধক কবি, যিনি এই কবিতাটা লিখছেন। 1921 সালে এটি লেখা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবং এই গানটি কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল এই রামপ্রসাদ বিসমিলের কণ্ঠে, এবং তিনি যখন ফাঁসির মঞ্চে যাচ্ছেন তখনও কিন্তু এই গানটা তার কণ্ঠেই ছিল। যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। 1918 সালের রেগুলেশন 3 অধীনে প্রথম মহিলা রাজবন্দী কে ছিলেন? WBCS মেন 2018-তে প্রশ্নটি এসছে। অপশনগুলো দেখে নাও। অপশন এ ননিবালা দেবী, অপশন বি দুকড়িবালা দেবী, অপশন সি কল্পনা দত্ত, অপশন ডি বীণা দাস। দেখো, যেমন পুরুষরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, ঠিক তেমন কিন্তু মহিলারাও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সমানভাবে নেতৃত্ব দিয়েছিলেন। হয়তো তারা সেই সময় এর পরিপ্রেক্ষিতে হয়তো কেউ সামনে আসতে পারেননি, বা কেউ পর্দার অন্তরালে থেকেই লড়েছিলেন, কিন্তু লড়েছিলেন। কেউ তার নিজের গায়ের গহনা খুলে দিয়ে লড়েছিলেন, কেউ বা তাদেরকে আশ্রয়, দেশপ্রেমিকদের আশ্রয় দিয়ে লড়েছিলেন, কিন্তু লড়েছিলেন। ঠিক আছে, তো বলো প্রশ্নের উত্তরটি, একটু নেব উত্তরটা তাড়াতাড়ি। সোনালী হাসদা বি, স্টোরিজ মিনি ব্লগ 9 ডি, ম্যাম স্বাধীনতা তো দেওয়া হয়েছিল। দেখো দেওয়া, এটা নিয়ে তো তাহলে বহুমাত্রিক আলোচনা করতে হয়। স্বাধীনতা তো দেখো চাইলেই তো কেউ কোনো কিছু দিয়ে দেয় না, দিয়ে দেওয়া বিষয়টা কিন্তু অন্য জিনিস। ঠিক আছে, তো চাওয়ার মতো করে চাইলেই তবে স্বাধীনতা আসে।
ঠিক আছে। গার্গী ব্যানার্জি বলছো এ, ননিবালা দেবী, বিমান ঘোষ আই থিঙ্ক 10-এর এ, তরি মিনি ব্লগ বলছো 10-এর এ। তাড়াতাড়ি করতে হবে, আমি বেশি সময় দিতে পারবো না, একটু তাড়াতাড়ি করো। সোনালী হাসদা বলছো এ। আচ্ছা, পূজা বাগ বলছো 10-এর এ, তরি মিনি ব্লগ বলছো 10-এর এ। শ্রীলেখা চক্রবর্তী বলছো 10-এর এ। দেখো যার কথা বলছি এই ননিবালা দেবী, অপশান এ এটি হবে উত্তর। তোমরা অনেকেই অপশান এ বলেছ। তো ননিবালা দেবী সম্পর্কেও কিছু বলে নিই। দেখো ননিবালা দেবী পরাধীন ভারতে অস্ত্র আইনে প্রথম দণ্ডিতা নারী। তো ইনি প্রথমে যখন বেনারসে যাচ্ছেন, তার আগে কলকাতা প্রেসিডেন্সি জেলে ছিলেন এবং বিভিন্ন যে বিপ্লবী আছে তাদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন এবং কলেরায় আক্রান্ত হয়েও তিনি কিন্তু জেলে ছিলেন। বেনারসে তিনি যখন থাকছেন তখন তার সারা গায়ে বলতে সারা গায়ে লঙ্কা বাটা মাখিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও তার থেকে মুখ থেকে কোনো কিছু বার করা যায়নি। এই ছিল ননিবালা দেবী। আর এর আগে যাদের কথা বলি, এই যে এখানে সবাই রয়েছে, দুকরিবালা দেবী, ইনি হচ্ছে প্রথম অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া মহিলা, এই দুকরিবালা দেবী। এবং কল্পনা দত্ত আমরা সকলেই জানি সূর্য সেনের একনিষ্ঠা শিষ্যা। বীণা দাস অনেকেই জানো, স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করতে গিয়েছিল বাংলার গভর্নর। তো এই ছিল বাংলার মহিলা বিপ্লবীগণ। 11 নম্বর প্রশ্নে চলে আসি। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সঙ্গে যুক্ত? প্রশ্নটি WBCS প্রিলি 2022-এ এসছে। অপশন এ কাকুরি ষড়যন্ত্র মামলা, অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা, অপশন সি আলিপুর বোমার মামলা, অপশন ডি মিরাট ষড়যন্ত্র মামলা। এগারো নম্বর প্রশ্নে চলে এসছি। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সঙ্গে যুক্ত? একটু দেখে নাও, তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। আচ্ছা, কে উত্তর দিচ্ছ একটু দেখে নিই। সৃজিতা ভৌমিক 10-এর এ, হ্যাঁ 10-এর এ। মৌমিতা মান্ডি এ, গোবিন্দ মন্ডল এ বলছো, হ্যাঁ অনেকেই এ বলেছো। শুভম ঘোষ এ, আচ্ছা মৌমিতা মান্ডি এ, প্রিয়া মন্ডল 10-এর এ। আচ্ছা বিমান ঘোষ এ, আচ্ছা বিমান ঘোষ 11 বলছো এ। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সঙ্গে যুক্ত? এ বলছো। আচ্ছা শুভম ঘোষ এ, গার্গী ব্যানার্জি এ, তরি মিনি ব্লগ 11-এর এ, পূজা মল্লিক 11-এর এ, সাত্বিকী এ, জয় ভৌমিক এ, স্নেহা দাস এ, শ্রীলেখা চক্রবর্তী এ, পূজা বাগ এ, রাজা এ, রিমি বৈদ্য এ, শরৎ যাদব এ। আচ্ছা সোনালী হাসদা এ, মৌমিতা মান্ডি এ, গোবিন্দ মন্ডল এ। আচ্ছা অনেকেই এ বলেছো। হ্যাঁ রামপ্রসাদ বিসমিলের নাম অবশ্যই কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত। দেখো 1925-এ রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশনলাল আসফাকুল্লার নেতৃত্বে কাকরি রেল স্টেশন লুট করা হচ্ছে, একটা দুঃসাহসিক রেল ডাকাতি, এবং এরপরে শুরু হচ্ছে কিন্তু কাকরি ষড়যন্ত্র মামলা 1925-এ। পরের প্রশ্নে চলে যাই। কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? প্রশ্নটি WBCS প্রিলি 2022-এ এসছে। দেখো নামের সাথে সাথে কিন্তু জায়গার নামও দেওয়া আছে। অপশন এ ভগৎ সিং, গ্রেট ব্রিটেন, অপশন বি লালা লাজপত রায়, ফ্রান্স, অপশন সি লালা হরদয়াল, আমেরিকা, অপশন ডি ক্যাপ্টেন, যাই হোক অপশন ডিটা তোমরা ইগনোর করো, অপশন ডিটা যেহেতু নেই, এই তিনটের মধ্যেই চেষ্টা করো দেওয়ার। আচ্ছা কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? আচ্ছা সবাই অ্যান্সার দিচ্ছে, একটু দেখে নিই। জয় ভৌমিক সি, বিমান ঘোষ 12 সি, সুবীর দাস 12 সি,
সি সোনালী হাসদা, সি জয় ভৌমিক, সি বাপন দাস, সি শ্রীলেখা চক্রবর্তী, সি জয় সরকার, সি বিমান ঘোষ 1913, হ্যাঁ রিমি বৈদ্য 12, সি প্রিয়া মণ্ডল, সি গার্গী ব্যানার্জি, স্নেহা দাস, সি অর্পিতা ঘোষ, সি সার্তিকী, সি শুভম ঘোষ, সি শরৎ যাদব, সি জয়া সরকার, সি শিল্পা দাসদেব, সি হ্যাঁ একদম সঠিক উত্তর লালা হরদয়াল, সি। এটি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে হচ্ছে। লালা হরদয়াল শ্যামজি কৃষ্ণ বর্মার থেকে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হচ্ছেন এবং লালা হরদয়াল, সোহন সিং ভাকনা এবং কর্তার সিং প্রমুখরা এই গদর দলের সদস্য ছিলেন। 1913-তে এই গদর দল প্রতিষ্ঠা হচ্ছে। অনেকে কমেন্টে কিন্তু সেটা লিখেওছে। চলো পরের প্রশ্নে চলে যাই। কে গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিচ্ছেন? কে গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিচ্ছেন? অপশনগুলো দেখে নাও। অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। কে গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিচ্ছেন? আচ্ছা শুভম ঘোষ বলছো সি 100%। আচ্ছা গার্গী ব্যানার্জি বি, জয় ভৌমিক 13 সি, পি ক্রিয়েশন সি, কেয়ানাথ বলছো 13 অ্যান্সার বি রবীন্দ্রনাথ ঠাকুর, কেয়ানাথ 13 অ্যান্সার বি, অরিদ্রা 11 এ ম্যাম। আচ্ছা বিমান ঘোষ সি বলছো, অতনু রাউত সি বলছো, রাজা রাউডি বলছো সি, অতনু রাউত সি, আরজু খান 13 এ বলছো, জওহরলাল নেহেরু। আচ্ছা শুভঙ্কর বিশ্বাস বলছো সি, বিমান ঘোষ বলছো 13 সি, আচ্ছা শ্রীলেখা চক্রবর্তী 13 বি, আর কয়েকটা কমেন্ট নেবো। নুসরাত আলিয়া বলছো সি, সাত্বিকী সি, পূজা মল্লিক সি, শুভম ঘোষ বলছো সি, স্নেহা দাস 13 বি, অতনু রাউত সি, রিমি বৈদ্য 13 সি, বাপন দাস 13 বি, নুসরাত আলিয়া সি, স্মৃতি চক্রবর্তী 13 সি, অনেকগুলো সি দিয়েছো। আচ্ছা অর্পিতা যাদব 13 সি, শুভঙ্কর বিশ্বাস সি, তরি মিনি ব্লগ 13 সি। আচ্ছা এর উত্তরটা এবার দিয়ে দিই। অনেকেই উত্তর দিয়েছো বি সি। গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিচ্ছেন অপশন সি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আর সুভাষচন্দ্র বসুকেও কিন্তু গান্ধীজি একটা উপাধিতে ভূষিত করছেন, সেটা হচ্ছে যে প্রিন্স অ্যামং দ্য পেট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিকদের মধ্যে তিনি হচ্ছেন রাজকুমার। সেই উপাধি কিন্তু গান্ধীজি সুভাষ বসুকে দিচ্ছেন যখন তিনি ভারতবর্ষের বাইরে আন্দোলন করছেন। পরের প্রশ্নে চলে যাই। গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে 2020-তে প্রশ্নটি এসছে। অপশনগুলো দেখে নাও। লর্ড আরউইন, অপশন বিতে লর্ড লিনলিথগো, অপশন সিতে লর্ড রিডিং, অপশন ডিতে লর্ড উইলিংটন। আচ্ছা গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? একটুখানি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আমি উত্তরগুলো খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করব, এখনো অনেকগুলো প্রশ্ন রয়েছে। আচ্ছা বিমান ঘোষ প্রিন্স অ্যামং দ্য পেট্রিয়টস, একদম সঠিক। সুভাষচন্দ্রকে প্রিন্স অ্যামং দ্য পেট্রিয়টস বলছেন গান্ধীজি। অতনু রাউত বলছে বি। গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভাইসরয় কে ছিলেন? 14 এ বিমান ঘোষ, 14 এ কুন্তল বি, আদুরি হেমব্রম বি, সাত্বিকী 14 এ, গার্গী ব্যানার্জি এ, রিমি বৈদ্য 14 এ হবে, শ্রীলেখা চক্রবর্তী এ, নুসরাত আলিয়া এ, অর্পিতা যাদব 14 এ, পূজা মল্লিক 14 এ, বাপন দাস 14 এ, বিমান ঘোষ 1931-এর 12ই মার্চ। হ্যাঁ ডান্ডি অভিযান 1931-এর 12ই মার্চ, ঠিক। অরিদ্রা বিশ্বাস 13 সি। আচ্ছা তরি মিনি ব্লগ 14 এ, শুভম ঘোষ এ, পিসি ক্রিয়েশন বি, মৌমিতা মান্ডি এ, স্মৃতি চক্রবর্তী এ, সৃজিতা ভৌমিক 14 এ। চলো এবার উত্তরটা আমি নেব। গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। ঠিক
আছে, যারা এ বলেছো একদম সঠিক উত্তর দিয়েছো। লর্ড আরউইনের টাইম পিরিয়ডটা একটু বলে দিই, 1926 থেকে 31। তিনি খ্রিশ্চান ভাইসরয় নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন। ঠিক আছে, তিনি খ্রিশ্চান ভাইসরয় নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন। চলো পরের প্রশ্নে চলে যাই। শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি চালানো হয় কার জন্ম শতবর্ষের উপলক্ষে? প্রশ্নটি এসছে এসএসসি সিএইচএসএল শিফট 1 2014-তে। অপশনগুলো দেখে নাও। মহাত্মা গান্ধী, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন সি ভারতের স্বাধীনতা যুদ্ধ এবং অপশন ডি জওহরলাল নেহেরু। কার শতবর্ষের স্মরণে শতাব্দী এক্সপ্রেস চালানো হয়? উত্তরগুলো নেব খুব শীঘ্রই। কার শতবর্ষের স্মরণে শতাব্দী এক্সপ্রেস চালানো হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন সি ভারতের স্বাধীনতা যুদ্ধ এবং অপশন ডি জওহরলাল নেহেরু। আচ্ছা, পূজা বাগ 14 এ, অরিদ্রা বিশ্বাস 14 এ ম্যাম, সোনালী হাসদা বি। আচ্ছা, অর্পিতা ঘোষ 14 এ, পূজা মল্লিক 15 ডি। আচ্ছা, আরো কয়েকটা অ্যান্সার আমি নেব, তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো এবং তোমরা রিঅ্যাক্টও দিতে পারো এবং তার সাথে সাথে কিন্তু আমাদের যে লাইভটা চলছে সেটাকে শেয়ার করার চেষ্টা করো একটু, যাতে আরও সবাই আমাদের লাইভটাকে দেখতে পারে। আমাদের লাইভ হচ্ছে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের আমাদের স্মরণ করার জন্য, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স স্মরণ করার জন্য আমাদের এই লাইভটা করা হচ্ছে এবং জ্ঞানপীঠের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভটাতে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পূজা মল্লিক 15 ডি। আচ্ছা, গার্গী ব্যানার্জি ডি, তরি মিনি ব্লক 15 ডি, সাত্বিকী 15 ডি। একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। শুভম ঘোষ ডি, স্নেহা দাস 15 ডি, আরজু খান 15 ডি, কুন্তল মণ্ডল ডি, ভুটা সোরেন 15 ডি। আচ্ছা, অর্পিতা যাদব 15 ডি, তরি মিনি ব্লক 15 ডি, রিমি বৈদ্য 15 ডি, বাপন দাস ডি, সাত্বিকী 15 ডি, মৌমিতা মান্ডি ডি, সোনালী হাসদা বি। আচ্ছা, প্রিয়া মণ্ডল ডি। অনেকেই উত্তর দিয়েছে ডি। হ্যাঁ, একদম সঠিক উত্তর দিয়েছে। শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি চালানো হয় জওহরলাল নেহেরুর জন্ম শতবর্ষ উপলক্ষে। 1988-তে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম শতবর্ষিকীতে এই ট্রেনটি চালু হচ্ছে। ভারতের সুপারফাস্ট ট্রেনগুলির মধ্যে অন্যতম হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। চলো পরের প্রশ্নে চলে যাই। ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ছিলেন? প্রশ্নটি এসছে আরআরবি গ্রুপ ডি ফার্স্ট সিটিং 2014-তে। অপশনগুলো দেখে নাও। এখানে কিন্তু শুধুমাত্র টাইটেলগুলো দেওয়া আছে। অপশন এ নেহেরু, অপশন বি রাজাজি, অপশন সি প্যাটেল এবং অপশন ডি কামরাজ। একটু দেখে নেবে, তোমরা নিশ্চয়ই এই ব্যক্তিত্বগুলোকে চেনো। নেহেরু, রাজাজি নতুন করে আর বলতে হবে না। প্যাটেল তোমরা প্রত্যেকেই চেনো, নাম দিয়ে নয়, শুধু টাইটেল দিলেই তোমরা চিনতে পারবে। একটু বলার চেষ্টা করো, ভারতের বিসমার্ক কে ছিলেন? বিসমার্ক তো তোমরা নিশ্চয়ই জানো যে জার্মানির একজন চ্যান্সেলর ছিলেন, যিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, সেখানে ক্লাস 9-এ পড়ো এবং ক্লাস 9-এ পড়েছো যারা, তারা নিশ্চয়ই ইউরোপের ইতিহাস পড়েছো। ইউরোপের ইতিহাসে কিন্তু বিসমার্কের নাম একদম স্বর্ণাক্ষরে লেখা আছে। তো তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? আচ্ছা, রিমি বৈদ্য বলছো 16 সি, তরি মিনি ব্লগ বলছো বল্লভভাই প্যাটেল, অভিষেক চক্রবর্তী 16 সি, সুপ্রিয়া ঘোষ সি, বাপন দাস 16 সি, ভুটা সোরেন সি, অভিষেক চক্রবর্তী 16 সি, প্রিয়া মণ্ডল সি, শুভঙ্কর বিশ্বাস স্যার বল্লভভাই প্যাটেল, বিমান ঘোষ বল্লভভাই প্যাটেল, অভিষেক চক্রবর্তী 16 সি, শুভম ঘোষ অনেকগুলো সি লিখেছো। আচ্ছা, তরি মিনি ব্লগ 16 সি, জয় সরকার 16 সি, শ্রীলেখা চক্রবর্তী 16 সি, স্মৃতি চক্রবর্তী 16 সি, অভিষেক চক্রবর্তী 16 সি, গোবিন্দ মণ্ডল 16 সি। আচ্ছা, একদম সঠিক। ভারতের বিসমার্ক বলা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, বল্লভভাই প্যাটেল আরও একটি নামে পরিচিত, এই নামটা তোমরা কমেন্টে লেখো দেখি। আচ্ছা দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। 1947-এ তার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেছিল
এবং এই স্বাক্ষর করানোর জন্য তিনি কিন্তু বিভিন্ন কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই কারণে তাকে বলা হচ্ছে ভারতের বিসমার্ক। আর এছাড়াও তোমরা নিশ্চয়ই কমেন্টে এতক্ষণে লিখে ফেলেছো যে তাকে কি বলা হচ্ছে, সেগুলো আমি একটু দেখব। এছাড়াও তিনি ছিলেন ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান। ভারতবর্ষের যতগুলো স্টেট ছিল সেই স্টেটগুলোকে তিনি ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করিয়েছিলেন এবং তারপরে জম্মু কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ এই 3টে স্টেট ভারতবর্ষে নিয়ে আসতে তাকে বিশেষ বেগ পেতে হয়েছিল এবং তার জন্য কিন্তু তিনি যথেষ্ট মানে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো তিনি নিয়েছিলেন, যুগোপযোগী সিদ্ধান্ত। চলো পরের প্রশ্নে চলে যাই। জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কোন অধিবেশনে ভারত ছাড়োর প্রস্তাব গৃহীত হয়েছিল বা অনুমোদিত হয়েছিল? প্রশ্নটি এসএসসি সিজিএল টিয়ার 1 2016-তে এসছে। অপশন এ ওয়ার্ধা, অপশন বি নাগপুর, অপশন সি মুম্বাই, অপশন ডি দিল্লি। জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কোন অধিবেশনে ভারত ছাড়োর প্রস্তাব অনুমোদিত হয়েছিল? স্টোরি মিনি ব্লগ আয়রন ম্যান, একদম আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। আয়রন ম্যান, হ্যাঁ একদম আয়রন ম্যান সঠিক উত্তর। যারা যারা বলছো আয়রন ম্যান একদম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা পরের প্রশ্নে চলে গেছো। দেখি জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কোন অধিবেশনে ভারত ছাড়োর প্রস্তাব গৃহীত হয়েছিল? ভারত ছাড়োর সালটা একটু মনে করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন অধিবেশনে এটি গৃহীত হচ্ছিল। আচ্ছা বিমান ঘোষ 17 মুম্বাই, শুভম ঘোষ এ স্টাডি ফর এনলাইটমেন্ট বি, কেয়ানাথ 17 বি। ভারত ছাড়োর প্রস্তাব গৃহীত হয়েছিল কোন অধিবেশনে? 17 জয় ভৌমিক এ, অর্পিতা যাদব এ, সোনালী হাসদা 15 আচ্ছা 15 আচ্ছা পূজা মল্লিক 17 ডি বলছো দিল্লি। আচ্ছা ফুটা সোরেন এ, অতনু রাউত বি, বিমান ঘোষ 17 জয় সরকার এ, রিমি বৈদ্য 17 গার্গী ব্যানার্জি এ, 17 ডি মৌমিতা মান্ডি এ, জয় ভৌমিক এ, স্টাডি ফর এনলাইটমেন্ট 1942, একদম 1942-এ ভারত ছাড়োর প্রস্তাব গৃহীত হয়েছিল। 1942-এর 8ই আগস্ট গৃহীত হয়েছিল এই প্রস্তাব। 1942-এ 8ই আগস্ট ভারত ছাড়োর প্রস্তাব গৃহীত হওয়ার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত কংগ্রেসের যে নেতৃবৃন্দ, বড় বড় নেতৃবৃন্দ, তারা ওই রাতেই কিন্তু গ্রেপ্তার হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে পরের দিন আর কি 9ই আগস্ট, সেই 9ই আগস্ট যখন এই ভারত ছাড়ো হচ্ছে তখন কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে জন আন্দোলন হিসেবেই হচ্ছে। সেখানে কিন্তু কোনো কংগ্রেসের নেতা ছিল না, তারা কিন্তু প্রত্যেকেই জেলে ছিল। আচ্ছা 1942 মুম্বাই। আচ্ছা শুভম ঘোষ 1942, শুভঙ্কর বিশ্বাস 1942, হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা চলো জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কোন অধিবেশনে ভারত ছাড়োর প্রস্তাব গৃহীত হয়েছিল? উত্তরটি হবে অপশন এ ওয়ার্ধাতে। ঠিক আছে, ওয়ার্ধার একটি জল ট্যাঙ্কের কাছে এই এই অধিবেশনটি হয়েছিল, একটি ওয়ার্ধার জল ট্যাঙ্কের কাছে, এবং সেই অধিবেশনের পরেই কিন্তু মধ্যরাতেই তারা কংগ্রেসের যে নেতৃবৃন্দ ছিল তারা গ্রেপ্তার হয়ে গিয়েছিল। যাই হোক পরের প্রশ্নে চলে এসেছি। মহাত্মা গান্ধী প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? WBCS মেন্স 2018-তে প্রশ্নটি এসছে। দেখো অপশন এ ইন্ডিয়ান ওপিনিয়ন, অপশন বি নবজীবন, অপশন সি হরিজন, অপশন ডি ইয়াং ইন্ডিয়া। বিমান ঘোষ ম্যাম অপশনে ভুল আছে, ওয়ার্ধা, হ্যাঁ এটা মুম্বাইতেই, ওয়ার্ধা, ওয়ার্ধা তো রয়েছিল অপশনে। আচ্ছা পরের প্রশ্নটি তে চলে গেছি আমি। মহাত্মা গান্ধী প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? ইন্ডিয়ান ওপিনিয়ন, অপশন বি নবজীবন, অপশন সি হরিজন, অপশন ডি ইয়াং ইন্ডিয়া। উত্তরগুলো নেব। প্রিয়া মণ্ডল বলছো সি, পূজা মল্লিক বলছো 18 জয় ভৌমিক বলছো 18 অতনু রাউত এ, বিমান ঘোষ 18 কেয়ানাথ 18 সি বলছো হরিজন, পূজা বাগ 18 সি বলছো। আচ্ছা আরো কয়েকটা উত্তর নেবো। শুভঙ্কর বিশ্বাস বলছো হরিজন কনফার্ম। আচ্ছা সাত্বিকী 18 সি, শুভম ঘোষ বলছো এ, শ্রীলেখা চক্রবর্তী 18 তরি মিনি ব্লগ বলছো 18 ডি, আদুরি হেমব্রম বলছো 18 সি, জয় সরকার বলছো 18 সি,
তরি মিনি ব্লগ বলছো 18 ডি, রিমি বৈদ্য বলছো 18 এ, গার্গী ব্যানার্জি বলছো 18 ডি, অর্পিতা যাদব 18 সি, মৌমিতা মান্ডি 18 এ, বাপন দাস 18 ডি বলছো, আরজু খান 18 ডি, মৌমিতা মান্ডি এ, সোনালী হাসদার 16 এ। আচ্ছা, সোনালী তুমি ভিডিওটা একটু ফাস্ট করে দাও, তাহলে দেখবে 18 নম্বর প্রশ্নটাও দেখতে পাবে। আচ্ছা, তরি মিনিলক বলছো 18 ডি, বুটা সোরেন 18 সি। আচ্ছা, অরিদ্রা বিশ্বাস বলছো 18 ডি। যারা দেখছো আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটাকে শেয়ার করবে এবং তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করবে। অর্পিতা ঘোষ বলছো সি, মৌমিতা মান্ডি ডি। আচ্ছা, অনেকের উত্তর নিয়ে নিয়েছি, অনেকেই অনেক রকম উত্তর দিয়েছে। আচ্ছা, মহাত্মা গান্ধী প্রকাশিত প্রথম যে পত্রিকা সেটি হলো অপশন এ ইন্ডিয়ান ওপিনিয়ন। এই ইন্ডিয়ান ওপিনিয়ন কিন্তু তিনি সাউথ আফ্রিকা থাকতেই প্রকাশিত করছেন। দেখো, দক্ষিণ আফ্রিকা থাকতেই এটা প্রকাশ করছেন তিনি 1903 সাল থেকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। জালিয়ানওয়ালাবাগে নিরীহ লোকদের উপরে নির্মমভাবে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন মাইকেল ও ডায়ার। তাকে কে হত্যা করেন? ডাব্লিউবিসিএস মেন্স 2019 প্রশ্নটি এসছে। অপশনগুলো দেখো, অপশন এ মদনলাল ধিংড়া, অপশন বি উধম সিং, অপশন সি অমৃতলাল ঠাক্কর এবং অপশন ডি বি আর আম্বেদকর। চলো, জালিয়ানওয়ালাবাগে নিরীহ লোকদের উপর নির্মমভাবে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হচ্ছে তোমরা কমেন্টে লিখে জানাও। 1919-এ অবশ্যই তারিখটা লিখবে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তারিখটা কবে হয়েছিল এবং জালিয়ানওয়ালাবাগ কোথায় সেটাও তোমরা অবশ্যই কমেন্টে লিখো। যে আদেশ দিয়েছিলেন মাইকেল ও ডায়ার তাকে কে হত্যা করেন? অপশন বি। আচ্ছা, 1919-এর 13ই এপ্রিল, এক্স্যাক্টলি 1919-এর 13ই এপ্রিল। পিসি ক্রিয়েশন বলছো উধম সিং, অপশন বি কেয়ানাথ 19-এর বি, শুভম ঘোষ বি, অর্পিতা যাদব 19-এর বি, শুভঙ্কর বিশ্বাস উধম সিং, গার্গী ব্যানার্জি বি, মৌমিতা মান্ডি বি, পূজা বাগ 19-এর বি, রিমি বৈদ্য অপশন বি উধম সিং। আচ্ছা, হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। জয় ভৌমিক 1919-এর 13ই এপ্রিল, প্রিয়া মণ্ডল বি, শুভঙ্কর বিশ্বাস 1919, বাপন দাস 19-এর বি। আচ্ছা, শুভম ঘোষ 1919, অতনু রাউত 1919-এর 13ই এপ্রিল, আদুরি হেমব্রম বি। উধম সিং মুভিটা দেখলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, 1919-এর 13ই এপ্রিল, সারথী দত্ত 1919-এর বি, 1919-এর 13ই এপ্রিল, 1919-এর 13ই এপ্রিল। অনেকে লিখেছো, রিমি লিখেছো, শুভঙ্কর লিখেছো, পূজা বাগ লিখেছো, সাত্বিকী লিখেছো, জয় ভৌমিক লিখেছো। আচ্ছা, তো চলো, জালিয়ানওয়ালাবাগের নিরীহ লোকদের উপরে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন মাইকেল ও ডায়ার। তাকে হত্যা করেছিলেন, উত্তর হবে অপশন বি উধম সিং। ঠিক আছে, দেখো 1940-এর 13ই মার্চ লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করছেন গদর পার্টির সদস্য উধম সিং। বিচারে 1940-এর 31শে জুলাই তার ফাঁসি হচ্ছে উধম সিং এর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1912-তে দিল্লির চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলার কার মস্তিষ্ক প্রসূত ছিল? অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে হু ইজ দ্য মাস্টার মাইন্ড? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি ভাই পরমানন্দ, অপশন সি শচীন্দ্রনাথ সান্যাল, অপশন ডি শোভনলাল পাঠক। প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2019-এ এসছে। 1912-তে দিল্লির চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপরে বোমা হামলা কার মস্তিষ্ক প্রসূত ছিল? উত্তরগুলো নেব। 1912-তে দিল্লির চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপরে বোমা হামলা কার মস্তিষ্ক প্রসূত ছিল? পূজা মল্লিক 20 এ, অতনু রাউত এ, সারথী দত্ত এ, জয় ভৌমিক 20 এ, পূজা বাগ এ, অর্পিতা যাদব 20 এ, শ্রীলেখা চক্রবর্তী 20 এ, বাপন দাস 20 এ, মৌমিতা মান্ডি এ 20 এ,
গার্গী ব্যানার্জি এ, অতনু রাউত বলছে এ, বিমান ঘোষ বলছে কুড়ির এ। আচ্ছা, অনেকেই বলছে কুড়ির এ। শুভম ঘোষ এ, সায়ন্তন সরকার এ, ভুটা সরেন বলছে এ। আচ্ছা, চলো উত্তরটা নেব। 1912 দিল্লির চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপরে বোমা হামলা কার মস্তিষ্ক প্রসূত ছিল? উত্তরটি হবে অপশন এ, রাসবিহারী বসু। হার্ডিঞ্জের উপরে যে বোমা নিক্ষেপ করেছিল সে ছিল বসন্ত বিশ্বাস। দেখো, পাঞ্জাব তথা উত্তর ভারতের বিপ্লবী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রাসবিহারী বসু। 1912-তে হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপের পর শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। 1914-তে 1915-তে বিষ্ণু গণেশ পিকলে সহ 61 জন বিপ্লবী ধরা পড়েন। এরপরে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা 1915-তে, এবং রাসবিহারী 1 নম্বর আসামি হিসেবে ঘোষিত হন এবং তিনি তখন PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যাচ্ছেন। এবং পরবর্তী কার্যক্রম তোমরা জানোই যে রাসবিহারী বসু সুভাষচন্দ্রের সঙ্গে মিলে কি করেছিলেন, সেটা তো তোমাদের সকলেরই জানা। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। স্বরাজ আমাদের জন্মগত অধিকার উক্তিটি কার? প্রশ্নটি এসছে WBCS প্রিলি 2012, 2017, KPS 2012, অনেকবার এসছে প্রশ্নটি। অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি লালা লাজপত রায় এবং অপশন ডি মহাত্মা গান্ধী। স্বরাজ আমাদের জন্মগত অধিকার উক্তিটি কার? প্রশ্নটি WBCS প্রিলিতে এসছে দুবার এবং KPS-এও এসছে একবার। আচ্ছা, কি কি উত্তর দিচ্ছে একটু দেখে নেই। অতনু রাউত উত্তর দিচ্ছে এ, স্টাডি ফর এনলাইটমেন্ট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। একদম, স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই, ঠিক। বিমান ঘোষ এ, সারথী দত্ত 21-এর এ, স্টাডি ফর এনলাইটমেন্ট এ, অর্পিতা যাদব এ, জয় ভৌমিক এ, সাত্বিকী এ, ভুটা সরেন এ, শুভম ঘোষ এ, গার্গী ব্যানার্জি এ, বাপন দাস এ, সায়ন্তন সরকার এ, বিমান ঘোষ এ, শুভঙ্কর বিশ্বাস, বিজিৎ তিলক, রিমি বৈদ্য এ, 21-এর এ ম্যাম, শ্রীলেখা চক্রবর্তী, বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, উত্তরটা নেব। সকলেই বলছে বাল গঙ্গাধর তিলক, একদম তাই, স্বরাজ আমার জন্মগত অধিকার বলছেন বাল গঙ্গাধর তিলক। দেখো, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত কেশরী পত্রিকায় তিনি একথা বলেছিলেন। তিনি কিন্তু ভারতের চরমপন্থী জাতীয়তাবাদী নেতা ছিলেন। কোন পত্রিকায় বলছেন? কেশরী পত্রিকা। চলো পরের প্রশ্নে চলে যাই। সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত দলটির নাম কি? অপশন এ ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, অপশন বি আজাদ হিন্দ ফৌজ, অপশন সি রেভলিউশনারি ফ্রন্ট এবং অপশন ডি ফরওয়ার্ড ব্লক। সুভাষচন্দ্র কর্তৃক গঠিত দলটির নাম কি? সুভাষচন্দ্র কর্তৃক গঠিত দলটির নাম কি? দেখো, সুভাষচন্দ্র বোস কংগ্রেসের কোন কোন অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন তোমরা কমেন্টে জানাতে পারো। সুভাষচন্দ্র বসু এবং তার সাথে সুভাষচন্দ্র বসু কবে ভারত ত্যাগ করছেন সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। কোন দল গঠন করছেন? আবার অপশনগুলো বলছি, ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, আজাদ হিন্দ ফৌজ, রেভলিউশনারি ফ্রন্ট এবং ফরওয়ার্ড ব্লক। প্রহ্লাদ সরকার ডি, শুভঙ্কর বিশ্বাস ফরওয়ার্ড ব্লক, মমিতা মান্ডি ডি, অরিদ্রা বিশ্বাস 22-এর বি ম্যাম। আচ্ছা, পূজা মল্লিক 22-এর ডি, অর্পিতা যাদব 22-এর ডি, রিমি বৈদ্য 22-এর ডি, বাপন দাস 22-এর ডি, ভুটা সোরেন ডি, পূজা বাগ 22-এর ডি, শুভঙ্কর বিশ্বাস ফরওয়ার্ড ব্লক, আদুরি হেমব্রম ডি, জয় ভৌমিক বলছে 1941। আচ্ছা, স্টাডি ফর এনলাইটমেন্ট 1939। আচ্ছা, আর কয়েকটা অ্যান্সার আমি নেব। সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত দলটির নাম কি? অর্পিতা ঘোষ ডি বলছো, শুভম ঘোষ ডি, শুভম ঘোষ ডি বলছো, সাত্বিকী বলছো 22-এর ডি। চলো উত্তরটা নেব। সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত দলটির নাম কি? উত্তর হবে অপশন ডি ফরওয়ার্ড ব্লক। এটা কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে। আজাদ হিন্দ ফৌজ নিয়ে তোমাদের কোয়েশ্চেন কিন্তু আগেই দেওয়া রয়েছে যে আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন কিন্তু রাসবিহারী বসু।
ফরওয়ার্ড ব্লক গঠন হচ্ছে 1939-এ 3রা মে কংগ্রেসের অভ্যন্তরে এটি গঠিত হচ্ছে এবং 1940-এর 18ই জুন এটি কিন্তু স্বতন্ত্র দল হিসেবে আত্মপ্রকাশ করছে। আচ্ছা, ফরওয়ার্ড ব্লকের পতাকায় যে চিহ্নটি রয়েছে সেটি কি ছিল? তো সেটা তোমরা কমেন্টে লিখতে পারো। ফরওয়ার্ড ব্লকের পতাকায় যে কিসের চিহ্ন ছিল সেটা তোমরা একটুখানি লিখে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হচ্ছে? WBCS প্রিলি 2015-তে প্রশ্নটি এসছে। 1 অক্টোবর 1939, 10ই আগস্ট 1940, 11ই মে 1941, 1 সেপ্টেম্বর 1942। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হচ্ছে? আচ্ছা, গার্গী ব্যানার্জি বলছে 1941-এর 17ই জানুয়ারি ভারত ত্যাগ। হ্যাঁ, একদম 1941-এর 17ই জানুয়ারি ভারত ত্যাগ করছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেটাকে বলা হচ্ছে মহাবীর নিষ্ক্রমণ গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করে। 1941-এর 17ই জানুয়ারি, একদম ঠিক। স্টাডি ফর এনলাইটমেন্ট বলছে টাইগার। হ্যাঁ, একদম টাইগার, কিন্তু বাঘের যে মানে প্রতীকটি রয়েছে ফরওয়ার্ড ব্লকে সেটা ঠিক কিরকম, মানে বাঘের যে পোস্টারটা সেটা কিরকম ছিল সেটা বললে আরো ভালো হয়। আচ্ছা, জয় ভৌমিক বলছে 23-এর ডি। স্টাডি ফর এনলাইটমেন্ট বলছে সি। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হচ্ছে? মৌমিতা মান্ডি বলছে ডি। অর্পিতা যাদব 23-এর ডি। সারথী দত্ত 23-এর ডি। প্রহ্লাদ সরকার ডি। শুভম ঘোষ ডি। সাত্বিকী ডি। জয় সরকার 23-এর, বুঝতে পারলাম না। আচ্ছা, শ্রীলেখা চক্রবর্তী 23-এর ডি। রিমি বৈদ্য 23-এর ডি, 1942। জয়া সরকার বলছে 23-এর ডি। ভুটা সরেন বলছে সি। আচ্ছা, চলো উত্তরটা নিয়ে নিই। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হচ্ছে? উত্তরটি হবে 1 সেপ্টেম্বর 1942। চলো পরের প্রশ্নে চলে যাই। শের ই বাংলা কাকে বলা হতো? WBCS প্রিলি 2021-এ প্রশ্নটি এসছে। অপশনগুলো দেখে নাও। অপশন এ ফজলুল হক, অপশন বি হাজি মোহাম্মদ মহসিন, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি নবাব সলিমুল্লাহ। শের ই বাংলা কাকে বলা হতো? ফজলুল হক, তোমরা তো জানোই ফজলুল হক কে ছিলেন। বাংলায় কৃষক প্রজা পার্টির একজন অন্যতম মুখ এবং বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক। অপশন বি তে রয়েছে হাজি মোহাম্মদ মহসিন। হাজি মোহাম্মদ মহসিন কিন্তু বাংলার একজন বিখ্যাত সমাজ সংস্কারক এবং তিনি কিন্তু হুগলির ইমামবাড়ার প্রতিষ্ঠা করছেন এবং হুগলিতে যে কলেজটি রয়েছে সেই কলেজটির প্রতিষ্ঠা করছেন কিন্তু হাজি মোহাম্মদ মহসিন। মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী এবং সর্বকনিষ্ঠ কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। নবাব সলিমুল্লাহ, ঢাকার নবাব সলিমুল্লাহ, তিনি কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা করছেন। এবার তোমরা অ্যান্সার নিশ্চয়ই দিতে পারবে যে শের ই বাংলা কাকে বলা হতো। শের ই বাংলা উত্তরগুলো নেব। গার্গী ব্যানার্জি বলছে 24-এর এ। পূজা বাগ 24-এর এ। বাপন দাস 24-এর এ। অর্পিতা ঘোষ এ। সাত্বিকী 24-এর এ। অরিদ্রা 24-এর এ। পূজা মল্লিক 24-এর এ। ভুটা সরেন বলছো এ। শুভম ঘোষ বলছো এ। অর্পিতা চক্রবর্তী এ। আচ্ছা আচ্ছা, তো উত্তরগুলো আমি নিচ্ছি, আর কয়েকজন উত্তর দাও। আমি আর কয়েকটা উত্তর নেব। আর তার সাথে সাথে বলে রাখি যে আমাদের নেক্সট যে লাইভ আছে আমাদের ইংলিশের স্যার RKD স্যার নেবেন এবং ইংলিশ গ্রামারের উপরে সেই লাইভটা হবে। তোমরা অবশ্যই কিন্তু তাতে জয়েন করো, ঠিক আছে? 16th অগস্ট হবে নেক্সট লাইভ। আচ্ছা, শুভম ঘোষ এ। অর্পিতা চক্রবর্তী এ। রিমি বৈদ্য এ। আচ্ছা, উত্তরটা নিচ্ছি। আচ্ছা, ভুল বলেছি একটু, 16th অগস্ট নয়, 18ই অগস্ট। আচ্ছা, শের ই বাংলা কাকে বলা হতো? উত্তর হবে অপশন এ ফজলুল হক, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি। গান্ধীবাদের উপর তার অসীম আত্মোৎসর্গের জন্য কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন? প্রশ্নটি এসছে SSC CGL Tier 1 2022-এ।
অপশনগুলো দেখে নাও। কমলা চৌধুরী, অপশন বি লীলা রায়, অপশন সি দাক্ষায়ণী বেলা উদ্যান, অপশন ডি মাতঙ্গিনী হাজরা। গান্ধীবাদের উপরে তার অসীম আত্মোৎসর্গের জন্য কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন? গান্ধী বুড়ি কোথাকার মানুষ ছিলেন তোমরা কমেন্টে জানাতে পারো। গান্ধী বুড়ি কোন সময়ে আন্দোলন করেছিল তোমরা তাও কমেন্টে জানাতে পারো। উত্তরটা তাড়াতাড়ি নেব। আচ্ছা, 25-এর ডি। অতনু রাউত বলছো ডি, জয়ন্ত ঘোষ ডি, স্টাডি ফর এনলাইটমেন্ট ডি, পূজা বাগ 25-এর ডি। তোমরা জানাতে পারো গান্ধী বুড়ি কোথা থেকে আন্দোলন করেছিলেন এবং গান্ধী বুড়ির কোন সময়ে গান্ধীবাদী আন্দোলনের কোন পর্বে তিনি আন্দোলনটি করছেন। শ্রীলেখা চক্রবর্তী 25-এর ডি। আচ্ছা, গেম ওভার ডি। আচ্ছা, চ্যানেলের নাম গেম ওভার। আচ্ছা, জয়ন্ত ঘোষ ডি, অরিদ্রা 25-এর ডি, শুভম ঘোষ ডি 100%। আচ্ছা, গেম ওভার ডি, অর্পিতা ডি, ডি। আচ্ছা, অনেকেই বলছে ডি। হ্যাঁ, উত্তরটি হবে অপশন ডি মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা 73 বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের লিড করেছিলেন মাতঙ্গিনী হাজরা। একদম প্রথম সারিতেই ছিলেন তিনি এবং যখন ব্রিটিশ সরকার এর নির্দেশে এবং পুলিশের নির্দেশে গুলি চালানো হয় তখন কিন্তু তিনি ওই রাস্তাতেই লুটিয়ে পড়েন। মাতঙ্গিনী হাজরা আন্দোলন করছে 1942-এর ভারত ছাড়ো পর্বে। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নের কোন জেলে ক্ষুদিরাম বোসকে ফাঁসি কাঠে ঝোলানো হয়? প্রশ্নটি এসছে এসএসসি সিজিএল টিয়ার 1 13/4/2022-এ। অপশনগুলো দেখে নিই। অপশন এ চট্টগ্রাম, অপশন বি বরিশাল, অপশন সি মুজফ্ফরপুর এবং অপশন ডি আলিপুর। আচ্ছা, শ্রীলেখা চক্রবর্তী বলছো হ্যাঁ মেদিনীপুরের তমলুকে। ঠিক, মেদিনীপুরের তমলুকে। নিম্নের কোন জেলে ক্ষুদিরাম বোসকে ফাঁসি কাঠে ঝোলানো হয়? অতনু রাউত বলছো ডি আলিপুর, প্রহ্লাদ সরকার বলছো সি, গার্গী ব্যানার্জি বলছো সি, ভুটা সোরেন ডি, জয়ন্ত ঘোষ ডি, গেম ওভার সি, সারথী দত্ত 26-এর ডি, শ্রীলেখা চক্রবর্তী 26-এর সি, সাত্বিকী বলছো 26-এর সি, শুভম ঘোষ বলছো সি, গেম ওভার বলছো সি, রিমি বৈদ্য 26-এর সি, অর্পিতা যাদব বলছো 26-এর সি। আচ্ছা, পূজা মল্লিক বলছো 26-এর সি, বাপন দাস 26-এর সি, পূজা বাগ বলছো 26-এর সি, জয়া সরকার বলছো 26-এর সি। আচ্ছা, এবার উত্তরটা আমি নেব। নিম্নের কোন জেলে ক্ষুদিরাম বোসকে ফাঁসি কাঠে ঝোলানো হয়? উত্তরটি হবে অপশন সি মুজফ্ফরপুর জেলে। 1908-এ ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়েন এবং এইখানে মারা যাচ্ছেন কিন্তু মিস কেনেডি এবং তার কন্যা। ঠিক আছে, কিংসফোর্ড কিন্তু মারা যাননি। এই সময় প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বোসের ফাঁসি হচ্ছে 11ই আগস্ট 1908-এ। চলো পরের প্রশ্নে চলে যাই। 27 নম্বর প্রশ্ন, কোন অভিযানে নেতৃত্ব দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? প্রশ্নটি WBCS প্রিলি 2013-তে এসছে। অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অপশন বি ফেনী অভিযান, অপশন সি কার্পলি অভিযান এবং অপশন ডি পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ। কোন অভিযানে নেতৃত্ব দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি ছিলেন সূর্য সেনের একনিষ্ঠা শিষ্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং খুবই মহীয়সী একজন দেশপ্রেমিক নারী। তিনি কোন অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন? আচ্ছা, শ্রীলেখা চক্রবর্তী 27-এর ডি, PPH এডুকেশন হাউস অপশন এ। আচ্ছা, সারথী দত্ত 27-এর ডি, সমজিৎ মণ্ডল ডি, প্রহ্লাদ সরকার এ, জয়ন্ত ঘোষ এ, জয়া সরকার এ,
27 ডি মৌমিতা মান্ডি ডি, রিমি বৈদ্য ডি হবে, সাত্বিকী 27 ডি, শ্রীলেখা চক্রবর্তী 27 ডি, সমজিৎ এ, আচ্ছা বাপন দাস 27 ডি, পূজা মল্লিক 27 ডি, ভুটা সরেন ডি, শুভম ঘোষ ডি, রিমি বৈদ্য ডি, গার্গী ব্যানার্জি ডি, প্রহ্লাদ সরকার ডি, জয়ন্ত ঘোষ ডি, অতনু ঘোষ এ, অতনু রাউত সরি, বারবার ঘোষ পড়ছি সরি, আচ্ছা পূজা বাগ 27 ডি, জয়ন্ত ঘোষ ডি, আচ্ছা পিপিএইচ এডুকেশন বলছো সি। আচ্ছা কোন অভিযানে নেতৃত্ব দিয়ে প্রীতিলতা ওয়াদেদারের মৃত্যু হয়? কোন অভিযানে নেতৃত্ব দিয়ে প্রীতিলতা ওয়াদেদারের মৃত্যু হয়? উত্তরটি হবে অপশন ডি, পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করে প্রীতিলতা ওয়াদেদারের মৃত্যু হয়। দেখো 21 বছর বয়সী বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদেদার 1932-এ 15 জন বিপ্লবী সহ পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করছে এবং এইখানেই সংঘর্ষে তার মৃত্যু হচ্ছে। মৃত্যুটা কিভাবে হচ্ছে একটু বলি। দেখো প্রীতিলতা ওয়াদেদার তিনি কিন্তু ধরা পড়ছেন পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের কালে এবং তিনি কিন্তু আহতও হচ্ছেন, গুলির আঘাতে আহত হচ্ছেন। দেখো মহিলাদের তো বিভিন্ন রকম নির্যাতনের ভয় থাকে, ঠিক আছে, সে যে যত বড় মানুষই হোক না কেন, যে নির্যাতন এখনো চলছে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো সেই ভয়েই প্রীতিলতা ওয়াদেদার কিন্তু পটাশিয়াম সায়ানাইড খেয়ে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেন। ঠিক আছে, প্রশ্নে চলে যাচ্ছি। কোন দিন ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপ সংবিধান কর্তৃক গৃহীত হয়? অপশনগুলো দেখে নিচ্ছি। অপশন এ 26শে জানুয়ারি 1947, অপশন বি 10ই জুন 1947, অপশন সি 22শে জুলাই 1947, অপশন ডি 15ই আগস্ট 1947। আচ্ছা যারা যারা দেখছো লাইভটা একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিও এবং অন্যদেরকেও দেখার একটু সুযোগ করে দিও। কোন দিন ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপ সংবিধান কর্তৃক গৃহীত হয়? উত্তরগুলো নেব। জয় ভৌমিক বলছো সি, প্রহ্লাদ সরকার বলছো সি, সাত্বিকী সি, গার্গী ব্যানার্জি সি, পূজা বাগ বলছো সি, বাপন দাস 28 সি, রিমি বৈদ্য 28 সি, অর্পিতা যাদব 28 সি, মৌমিতা মান্ডি সি, শ্রীলেখা চক্রবর্তী 28 সি, সারথী দত্ত 28 সি, পূজা মল্লিক 28 সি, অতনু রাউত সি, শুভম ঘোষ সি। কোন দিন ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপ সংবিধান কর্তৃক গৃহীত হয়? তোমরা বলো বর্তমান ভারতীয় জাতীয় পতাকার যে রূপটি রয়েছে তার বর্তমান রূপকার কে ছিলেন, কমেন্টে লিখে একটু জানাও। এবং তার সাথে সাথে অবশ্যই বারবার আমি বলছি যে লাইভটাকে শেয়ার করো। দেখো তোমাদের একটা ছোট্ট লাইক বা শেয়ার আমাদের কিন্তু আরো বেশি করে অনুপ্রেরণা যোগাবে, আমাদের আরো বেশি বেশি করে লাইভে আসতে অনুপ্রেরণা যোগাবে এবং আরো বেশি বেশি করে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে। তো এইটুকু আমাদের সাথে থাকো। ম্যাম লাইভের টাইমটা আরো একটু আগে হলে খুব ভালো হয়, তাহলে অনেকক্ষণ লাইভটা থাকতে পারবো। আচ্ছা হ্যাঁ আমরা চেষ্টা করব আরো একটু আগে লাইভটা করার। আসলে কি একটা টিমের ব্যাপার থাকে, টিম ম্যানেজমেন্টের। আচ্ছা পিসি ক্রিয়েশন বলছে পিঙ্গালি ভেঙ্কাইয়া নাইডু, জয়িতা ভৌমিক 28 সি, স্টাডি ফর এনলাইটমেন্ট পিঙ্গালি ভেঙ্কাইয়া, আচ্ছা একদম ঠিক, শ্রীলেখা চক্রবর্তী পিঙ্গালি ভেঙ্কাইয়া, অতনু রাউত বলছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, একদম ঠিক একদম ঠিক। আচ্ছা কোন দিন ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপ সংবিধান কর্তৃক গৃহীত হয়? উত্তর হবে অপশন সি 22শে জুলাই 1947। ঠিক আছে, যারা অপশন সি বলেছো একদম সঠিক। 1947-এর 22শে জুলাই ভারতীয় গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয় এবং এটির নকশা
আচ্ছা, শুভম ঘোষ সাউন্ড পাচ্ছে না, এই তো চলে এসছে, সাউন্ড ইস্যু হচ্ছে ম্যাম, সলভ হয়ে গেছে। গার্গী ব্যানার্জি ডি ম্যাডাম শোনা যাচ্ছে না, হ্যাঁ শোনা যাবে, এখনই শোনা যাবে। সাউন্ড প্রবলেম ম্যাম, সাউন্ড আসছে না। আচ্ছা, সাউন্ড আসবে। আচ্ছা, সাউন্ড প্রবলেম সলভ হয়ে গেছে, একটু রাকেশ মন্ডল, ইয়েস ম্যাম, সাউন্ড প্রবলেম, হ্যাঁ সাউন্ড প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে একটুখানি তাড়াতাড়ি উত্তর করো। 1947-এর হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? এইমাত্র যেটা বলছিলাম আমি, যে হায়দ্রাবাদ ছিল 1947 সাল পর্যন্ত, এবং তারও পরবর্তীকালে হায়দ্রাবাদ ছিল ভারতবর্ষের, পরাধীন ভারতের সবচেয়ে বড় বৃহত্তম রাজ্য ছিল হায়দ্রাবাদ, এবং সেখানকার নিজাম কে ছিলেন? শুভম ঘোষ ঠিক আছে, একদম হ্যাঁ। অর্পিতা চক্রবর্তী বলছে সি, হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? শুভম ঘোষ, হ্যাঁ শোনা যাচ্ছে এবার, ঠিক আছে, থ্যাংক ইউ। হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? একটু তাড়াতাড়ি উত্তরটা দেবে। তাড়াতাড়ি উত্তরটা একটু দেবে। 1947-এর হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? মৌমিতা মান্ডি বলছো ডি, জয় ভৌমিক বলছো সি, সারথী দত্ত 29-এর ডি, অর্পিতা যাদব বলছো 29-এর সি। আচ্ছা, অরিদ্রা বিশ্বাস বলছো 29-এর ডি ম্যাডাম। আচ্ছা, পূজা বাগ বলছো 29-এর ডি। আচ্ছা, চলো উত্তরটা এবার নেব। 1947 সালে হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? দেখো, অপশন সি ওসমান আলী খান। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম ছিলেন। হায়দ্রাবাদ ছিল ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রাজ্য, এবং এই হায়দ্রাবাদ কিন্তু ভারতে সংযুক্ত হচ্ছে কার মাধ্যমে জানো? অপারেশন পোলোর মাধ্যমে। অপারেশন পোলো, এই অপারেশন পোলোর নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমরা কমেন্টে জানিও তো, অপারেশন পোলোর নেতৃত্ব কে দিয়েছিলেন? হায়দ্রাবাদের ভারতভুক্তি হয়েছিল অপারেশন পোলোর মাধ্যমে। অপারেশন পোলো এর নেতৃত্বে কে ছিলেন? দেখো, স্বাধীনতার আগে আজকের তেলেঙ্গানার যে বৃহৎ অংশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের অংশ নিয়ে প্রায় 82,000 বর্গমাইল এলাকা নিয়ে গঠিত ছিল সবচেয়ে বড় দেশীয় রাজ্য এই হায়দ্রাবাদ। 1950-এর 26শে জানুয়ারি হায়দ্রাবাদের আনুষ্ঠানিকভাবে ভারতভুক্তি হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটু ধৈর্য ধরে তোমরা থাকো লাইভটাতে। কিছু কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, তার জন্য আমি একেবারেই খুবই ক্ষমা প্রার্থী, এবং তোমাদের কাছে অবশ্যই কি বলবো, একটু ধৈর্য ধরে তোমরা শোনো। আচ্ছা, 1947-এ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? প্রশ্নটি CHSL 2021-এ এসছে, দেখো। অপশন এ আবুল কালাম, অপশন বি JB কৃপলানি, অপশন সি জওহরলাল নেহেরু, এবং অপশন ডি বল্লভভাই প্যাটেল। 1947-এ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? আচ্ছা, জয়িতা ভৌমিক বলছো সি। আচ্ছা, এটা কি আগের অ্যান্সার দিচ্ছ? সারথী দত্ত বলছো 30-এর বি, স্টাডি ফর এনলাইটমেন্ট বলছো 30-এর বি। আচ্ছা, আর কয়েকটা অ্যান্সার আমি নেব। 1947-এ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অর্পিতা যাদব বলছো 30-এর বি, বাপন দাস 30-এর বি, শ্রীলেখা চক্রবর্তী 30-এর বি,
পূজা মল্লিক 30-এর বি, ভুটা সোরেন বলছো বি। আচ্ছা চলো উত্তরটা আমি এবার নেব। 1947-এর ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপলানি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। চলো পরের প্রশ্নে চলে যাই। সীমানা নির্ধারণ কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছিলেন? প্রশ্নটি এসছে WBCS প্রিলি 2012-তে। অপশনগুলো দেখে নিই। অপশন এ ভিপি মেনন, অপশন বি স্যার সিরিল র্যাডক্লিফ, অপশন সি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং অপশন ডি পেথিক লরেন্স। সীমানা নির্ধারণ কমিশন তোমরা জানো অবশ্যই 1947-এ যখন ভারতের স্বাধীনতা হচ্ছে সেই সময় অবশ্যই দেশ ভাগ হয়েছিল। দেশ ভাগ হয়ে ভারত কিন্তু দুটো ভাগ হচ্ছে, একটি হচ্ছে ভারত এবং একটি হচ্ছে পাকিস্তান। এই ভারত পাকিস্তানের যে সীমানা নির্ধারণ করছেন সেই সীমানা নির্ধারণ কমিশনের যে প্রধান ছিলেন তার নাম কি ছিল? তো 31-এর অ্যান্সার আমি নেব। সারথী দত্ত 31-এর বি, স্টাডি ফর এনলাইটমেন্ট 31-এর বি, শ্রীলেখা চক্রবর্তী 31-এর বি, পিসি ক্রিয়েশন বি, প্রহ্লাদ সরকার বি, শুভম ঘোষ বি, বাপন দাস 31-এর বি, পূজা মল্লিক 31-এর বি, পূজা বাগ 31-এর বি, রিমি বৈদ্য বি, অর্পিতা যাদব বি, শুভম ঘোষ বি হবেই ম্যাম। আচ্ছা, অরিদ্রা বিশ্বাস 31 বি ম্যাম। সীমানা নির্ধারণ কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করে? এটাই হচ্ছে আমার আজকের সিরিজের লাস্ট কোয়েশ্চেন। এর উত্তর হবে অপশন বি স্যার সিরিল র্যাডক্লিফ। তোমরা জানো যে ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ কমিশন র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত এবং ভারত পাকিস্তানের যে সীমানা সেই সীমানাও কিন্তু র্যাডক্লিফ লাইন নামেও পরিচিত। তো চলো এই ছিল আমার সিরিজের লাস্ট কোয়েশ্চেন। আজকের মতো এখানেই আমি থামছি এবং পরবর্তীকালে আবার কোনো লাইভ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই গুড নাইট সবাইকে এবং কালকের জন্য সকলকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।